পারে না, একমাত্র ইসরায়েলকে ধ্বংস করা হোক। এরকম ধরনের গণহত্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে? সেই মান ইসরায়েল, সেই মান ইউএন। ফিলিস্তিনের প্রতি সংহতির মিছিলে উত্তাল গোটা দেশ। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ। শুল্ক পুনর্বিবেচনায় ট্রাম্পকে ইউনূসের চিঠি, ক্রেতা ধরে রাখতে বিজিএমইএর আকুতি, সরাসরি যোগাযোগের আহ্বান ইন্টারন্যাশনাল চেম্বারের। নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল হচ্ছে, জানান বিনিয়োগ সম্মেলনে গভর্নর। চট্টগ্রামে ইপিজেডে বিদেশি প্রতিনিধি দল। সংস্কারে মানুষের মতামত নিতে জরিপ করবে ঐকমত্য কমিশন। মে মাসের মধ্যে দলগুলোর সাথে প্রথম পর্যায়ের সংলাপ। চেষ্টা করব সংস্থার মাধ্যমে জনগণের মতামত নিয়ে আসবো। এ বিষয়ে কাজ আমরা শুরু করেছি এবং আশা করছি খুব দ্রুতই ব্যাপারে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানাতে পারব। ভোটের প্রচারে পোস্টার নয়, আচরণবিধি মানাতে সর্বোচ্চ কঠোর হবে ইসি। নতুন আইন না হলে বিদ্যমান আসন বিন্যাসেই নির্বাচন। চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি, 24-এর চেতনায় হচ্ছে সব আয়োজন। পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ফরিদার। এবং গাজাবাসীর পাশে দাঁড়ালেন দেশের ক্রীড়াবিদরা। গোটা দেশে বিক্ষোভ সমাবেশ, ক্রীড়াপ্রেমীদের টাইমলাইন জুড়ে ফিলিস্তিনের পতাকা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবরুদ্ধ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে মিছিল, স্লোগানে একাত্রা রাজধানী ঢাকা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। গাজাবাসীকে রক্ষার আহ্বানে সাড়া দিয়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে রাজধানী ঢাকা পরিণত হয় বিক্ষোভের শহরে। ইসরায়েলি বর্বরতায় কাঁদছে গাজা। ট্রান্সলেটিং ফালাস্তিন নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল সংহতির ডাকে সাড়া দিয়ে রাজপথে সরব হয় রাজধানী ঢাকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ছিল বন্ধ। গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সঙ্গে সংহতি জানিয়ে সোমবার দুপুরের কড়া রোদ উপেক্ষা করে বিক্ষোভ হয় শহীদ মিনার ও রাজু ভাস্কর্যের সামনেও। মুসলিম দেশ ছাড়া অন্য কোথাও যদি সামান্য পরিমাণেও কোনো অন্যায় হয়, সেক্ষেত্রে আমেরিকা এবং জাতিসংঘ মানবাধিকার নিয়ে আসে, কিন্তু যখনই ফিলিস্তিন অথবা মুসলমান কোনো দেশের উপর নির্যাতন, নিপীড়ন চলে, সেক্ষেত্রে তারা মানবাধিকার নিয়ে কোথাও কোনো প্রশ্ন তোলে না। যে ইসলাম কান্ট্রিগুলো আছে তার প্রত্যেকটা তার জায়গা থেকে আগাচ্ছে না। এখন আমাদের উচিত, আমি একদম পার্সোনাল হিসেবে মুসলমান হিসেবে আমার উচিত আমার প্রতিবাদ করা। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান। এ সময় গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি করেন তারা। বয়কট, বয়কট, ইসরায়েল বয়কট, ইসরায়েল বয়কট, বয়কট, বয়কট। ইসরায়েলের যে বর্বরতা, সেটা থেকে যেন গাজাবাসী মুক্তি পায়, সেটাই আমরা চাই। এদিকে সকাল 9টায় বাড্ডার ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন ব্রাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি হত্যা বন্ধ করতে হবে। মুসলিম কান্ট্রি হিসেবে ফেল্ড হয়েছি ওদেরকে প্রোটেকশন দিতে। আমাদের ভাই বোন ওখানে মরছে। আমেরিকার মতো বড় দেশ যারা নিজেদেরকে লিবারাল বলে, নিজেদেরকে বলে ড্রিম কান্ট্রি, সেই ড্রিম কান্ট্রি কিভাবে এইরকম একটা জঘন্য কাজে সাপোর্ট করে? গাজায় বর্বরতায় যুক্তরাষ্ট্রের সহায়তার অভিযোগ তুলে ঢাকায় মার্কিন অ্যাম্বাসির দিকে যাত্রা করে শিক্ষার্থীরা। তবে দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবি। সেনাবাহিনী প্লাস নেভি সহ একটা টিম আছে, এরপরে বিজিবি আছে, তারপরে আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি আছে। তো আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, এরকমের কোনো আশঙ্কা দেখছি না। এটা মিছিল এখন পর্যন্ত আমাদের কাছে শান্তিপূর্ণ মনে হয়েছে। এছাড়াও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বলেন, শুধুমাত্র মুসলমান নয়, এই প্রতিবাদ যেন হয় সর্বস্তরের মানুষের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গাজাবাসীকে রক্ষার দাবিতে এবার ঢাকার রাজপথে উঠল স্লোগান। বিভিন্ন ইসলামিক দল ছাড়াও রাজপথে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে জাতীয় নাগরিক পার্টিও। মিছিলের পুরো ভাগে ছিল বিভিন্ন সামাজিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ।
গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানান তারা। গাজায় গণহত্যার প্রতিবাদে এবার ঢাকার রাজপথে জোরালো স্লোগান। গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ মিছিলে লাখো জনতা। মিছিলের পূর্বভাগে হাজারো কণ্ঠে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি। তারা বলছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একের পর এক হামলা করে গাজাকে তারা বানাচ্ছেন মৃত্যুপুরী। গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে সারা দেশে। সোমবার রাজধানীর বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ইসলামী দল এবং সংগঠন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান তারা। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা ও নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী। 18 কোটি মুসলিম রাজপথে নেমে আসবে এবং আমরা ইসরায়েলকে আমাদের পতন কেবল মুক্ত করবার জন্য যা যা করা দরকার আমরা তাই করতে বাধ্য হব। ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড গণহত্যা পরিচালনা করছে। যদি আজকে তার থামাতে ব্যর্থ হন তাহলে প্রস্তুত থাকুন, দেশে দেশে বিক্ষোভ তৈরি হবে, আন্দোলন তৈরি হবে, সংগ্রাম তৈরি হবে। অসহায় গাজাবাসীর পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় নেতারা গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ পুরো বিশ্বকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শুধু ফিলিস্তিন প্রশ্ন নয়, শুধু মুসলিম প্রশ্ন নয়, বিশ্ব মানবতার দিকে খেয়াল করুন। আজকে মানবতা ইসরায়েলের বোমাঘাতে নিষ্পেষিত। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2023 সালে 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের বর্বরতা এখন পর্যন্ত গাজায় 50,000-এর বেশি নিহত এবং 1 লক্ষের উপরে আহত হয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ধর্মঘট। স্থগিত করা হয়েছে সব ক্লাস ও পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ হয়েছে। সকাল 11টায় ক্যাম্পাসের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে এই কর্মসূচি পালন করেন। পৃথিবীর কোনো প্রান্তের কোথাও কোনো বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না। এখানে আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা আছে, প্রবল জনমত গড়ে উঠুক এবং এটা দেশের বাউন্ডারি ছাড়িয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক। বরিশালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। পরে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘ সহ সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। ইসরায়েলের সকল পণ্যকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই, কোনো মুসলমান ইসরায়েলি পণ্য ব্যবহার করবে না ইনশাআল্লাহ। রংপুর জেলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর টাউন হলে গিয়ে শেষ হয়। এই সময় সাধারণ শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন। তারা সারা বিশ্বের মুসলিম শক্তিগুলোকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয় এবং আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে বলে জানায় প্রশাসন। যারা বিশ্ব দরবারে অভিভাবকের ভূমিকা পালন করছেন, আর্থিক ব্যবস্থাপনায় তারা যতটা সোচ্চার, মানব রক্ষা করার ক্ষেত্রে, মানবতা রক্ষা করার ক্ষেত্রে ততটা সোচ্চার বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে না। সেই জন্য আমার মনে হচ্ছে যে যারা মানবতার পক্ষে কথা বলেন তাদের এখন সকলে মিলে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
একই প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও। খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংহতি প্রকাশ করে। সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও যশোর, ভোলা, জয়পুরহাট, বগুড়া, ফেনী, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, চাঁদপুর, দিনাজপুর, গাজীপুর সহ একযোগে সারা দেশে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজাবাসীকে নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করার নয়া ছক কষছেন নেতানিয়াহু। হামলা চালিয়ে ফিলিস্তিনিদের ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে তারা। স্বজন হারানোর যন্ত্রণার, ঘর বাড়ি হারানোর শোকে যেন পাথর গাজাবাসী। মানবতার এই করুণ পরিস্থিতিতে আগ্রাসন বন্ধ করতে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। এ যেন এক রক্তাক্ত গাজা, বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী দখলদারিত্ব, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার ফিলিস্তিনিদের কান্নার শব্দে ভারী উপত্যকার আকাশ বাতাস। ইসরায়েলের ভয়াবহ এই হিংস্রতা থেকে মৃত্যুই যেন মুক্তির একমাত্র উপায়। নিজ জন্মভূমি থেকে ফিলিস্তিনিদের সরাতে নেতানিয়াহু যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা পৃথিবীর বুকে বিরল ও নিন্দনীয়। দিনকে দিন ইসরায়েলের হিংস্রতা যেন বাড়ছেই, তাই তো ইসরায়েল বিরোধী ক্ষোভে ফুঁসছে বিশ্ববাসী, যে যার অবস্থান থেকে জানাচ্ছেন প্রতিবাদ। সোমবার জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনিদের সমর্থনে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। লিবিয়ার মিশরাতে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছে বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেয় হাজারো মানুষ। ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের আটলান্টাতে ট্রাম্প বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা নিয়ে গাড়ি চালাতে দেখা গেছে মার্কিনীদের। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মিশর সফরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে বৈঠকের এক পর্যায়ে এই আহ্বান জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। শুল্ক পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়েছে ঢাকা। এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে বিজিএমইএ। তবে চিঠিপত্র দিয়ে নয়, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। ট্রাম্প প্রশাসনের 37% শুল্ক আরোপে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে দেশের $40 বিলিয়ন পোশাক শিল্পে। ক্রেতা হারানোর শঙ্কায় পোশাক খাতের মালিকরা দেশের শীর্ষ রপ্তানিকারক পণ্যকে বাঁচাতে বারবার সরকারের প্রতি দাবি জানান। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চায় বাংলাদেশ। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। চিঠিতে এই সংকট মোকাবিলায় ক্রেতাদের যে কোনো পরামর্শ ও মতামত চাওয়া হয়। তবে চিঠি চালাচালি করে নয়, মার্কিন সরকারের সাথে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। সংগঠনটি বলছে পাল্টা শুল্ক আরোপ 2 পক্ষের জন্যই ক্ষতিকর হবে। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাই, কারণ পাল্টা শুল্ক আরোপ করা 2 পক্ষের জন্যই ক্ষতিকর। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টম কর্মকর্তাদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা আমার মনে হয় সময়ের দাবি।
এছাড়া এই সমস্যা মোকাবেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে টাস্ক ফোর্স গঠনের কথাও আলোচনায় উঠে আসে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে প্রায় 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কথা জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এক সেমিনারে তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে এই ঋণ। শিগগিরই এ নিয়ে পরিপত্র জারি করা হবে। এ সময় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, সরকারের সম্পদের সীমাবদ্ধতা থাকায় স্টার্টআপদের নীতি সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার। বৈশ্বিক বিনিয়োগ টানতে সোমবার ঢাকায় শুরু হলো 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বদলে যাওয়া বিশ্বের নিত্য নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে সম্মেলনে হাজির 40 দেশের উদ্যোক্তারা। প্রথম দিন ছিল স্টার্টআপ কানেক্ট সেশন। উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে বাধাহীন বৈশ্বিক বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে কাজ করছে বিডা। Investment Promotion Agency for the government is how do we create that bridge between the assets we have in country and the potential liquidity that's available globally. So that's the role I see BIDA taking this year and another next 12 to 18 months. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রযুক্তির উন্নয়নে আরও সহজলভ্য ইন্টারনেট সেবা দিতে চায় সরকার। এজন্য শুল্ক কমানোর মাধ্যমে ইন্টারনেটের দাম কমিয়ে আনার চেষ্টা চলছে। We are offering a lot of data localization flexibility to the investors and to the local business community. So it will be kind of a very modern law that offers flexibility to our businessmen and especially the startups. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, উদ্যোক্তাদের মূলধন যোগান দিতে 8 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। Following up on that, we have decided that we'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, and the money would be only used for equity investment in promising startup companies. So it should be ready within a week or so. We should be able to issue that circular. শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন সে বিষয়ে সহজ নীতি গ্রহণ করার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। So all those things must go hand in hand. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রাম KEPZ ও মিরসরাই ইকোনমিক জোন পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। সোমবার সকালে চট্টগ্রাম যান কোরিয়ার উচ্চ পর্যায়ের 26 সদস্যের প্রতিনিধি দল। ছিল অন্য দেশেরও বিনিয়োগকারীরাও। তারা পরিদর্শন করেন আনোয়ারার কর্ণফুলীর কোরিয়ান EPZ ও মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই সম্মেলনের উপর ভিত্তি করে আগামী 6 মাস থেকে 18 মাসের মধ্যে $10 বিলিয়ন বিনিয়োগের আশা আয়োজকদের। বিডার এই উদ্যোগে দেশে বিনিয়োগের নতুন দুয়ার খুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। সংস্কারে মানুষের মতামত নিতে জরিপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এবি পার্টির সঙ্গে কমিশনের নির্ধারিত সংলাপে তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরি করতে আগামী মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের স্বরূপ কি হবে তা নির্ধারণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। পঞ্চম দল হিসেবে সোমবার কমিশনের সঙ্গে বৈঠক করে এবি পার্টি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও মতামত জানতে চায় কমিশন। রাজনৈতিক দলের বাইরে সাধারণ নাগরিকদের যাতে অংশগ্রহণের পরামর্শ করা যায় তার জন্য আমরা খুব শীঘ্রই চেষ্টা করব ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার জন্য।
এর বাইরেও আমরা চেষ্টা করবো একটু জরুরি কাজ পরিচালনা করার জন্য, যাতে করে সকলের কাছ থেকে আপনি মতামত নিতে পারেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে না, সে বিষয়গুলো নিয়ে দ্বিতীয় ধাপে ফের আলোচনা হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারবো আশা করছি আগামী দ্বিতীয় সপ্তাহে। কমিশনের লক্ষ্য হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি যে নির্ধারিত সময় আছে তার মধ্যেই আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। বৈঠক শেষে রাষ্ট্র সংস্কারে এবি পার্টির সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নেই। 5 বছর সরকারের মেয়াদ যেটা থাকে, পার্লামেন্টের মেয়াদ, তো আমরা 4 বছর তারা বলেছিলেন, তা আমরা বলেছি যে না, বাংলাদেশের যে রাজনৈতিক আর্থসামাজিক বাস্তবতা, এখানে আসলে 4 বছর আমেরিকান মডেলে 4 বছর করে রাখাটা কতখানি যৌক্তিক হবে বা ফলপ্রসূ হবে, এটা নিয়ে আমরা সন্দিহান। কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 108টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে এবি পার্টি, 32টির সাথে দ্বিমত রয়েছে তাদের। 26টি সংস্কার প্রস্তাবের সাথে আংশিক একমত দলটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সীমানা নির্ধারণে নতুন আইনের অনুমোদন না পেলে বিদ্যমান আইনের আসন বিন্যাসেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি ও তদারকি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত। কমিশনে উপস্থাপন করা হবে অনুমোদনের জন্য। এছাড়াও দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্য আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। দেশের যে প্রচলিত আইন আছে, যেমন পেনাল কোডে কিন্তু আপনার অনেকগুলো ধারা আছে, পেনাল সেকশন আছে, সেই অনুযায়ী কিন্তু যে কোনো মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা হইতে পারে, কোর্টে ট্রায়াল হতে পারে। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে 1432 বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ কর্তৃপক্ষ বলছে 24-এর চেতনা ধারণ করেই এবারের আয়োজন হচ্ছে। মাছ, বাঘ ও শান্তির পায়রা থাকবে শোভাযাত্রার অনুষঙ্গ, থাকবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি। শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী শাফিয়াজ রাসনা, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। বাঙালির দুয়ারে কড়া নাড়ছে বাংলা নতুন বছর। চৈতালি খরতাপকে বিদায় জানিয়ে আসছে পহেলা বৈশাখ। নববর্ষ বরণের অপেক্ষায় গোটা দেশ। রঙে ঢঙ্গে নতুন বছরকে বরণ করতে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রস্তুতি। জুলাই অভ্যুত্থানে তারুণ্যের জোয়ারে উচ্চারিত হবে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। দেশে একটু পরিস্থিতি অস্থিতিশীল, তো এটা ঠিক হয়ে যায়। নতুন বছর যেন রঙিন হয়। থাকছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে জায়গা করে নেয়া মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় পেঁচা, পাখি সহ দেয়াল আলপনায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য। বাঘের ভাস্কর্য ছাড়াও তৈরি হচ্ছে বিশাল আকারের স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। রং দিয়ে যে কাজগুলো করা, এটা অন্যরকম অনুভূতি। প্রাণের টানে, কাজের উদ্যোগে, রঙের নেশায় প্রতি বছর চলে আসি। এবার এ শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক। এতে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। লোক ঐতিহ্য নির্ভর যে সমস্ত বিষয়গুলো, পুতুল কিংবা অন্যান্য অনেক অবজেক্ট আছে, সেগুলোকে তো আমরা রাখছি। ফেসিবাদের যে মুখাকৃতি, সেই জিনিসটাও সাথে থাকছে। বাঙালির চিরচেনা উৎসব পহেলা বৈশাখ। আলপনা দিয়ে দেয়ালে লোকশিল্প চিত্র তুলে ধরার পাশাপাশি প্রাধান্য পাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী প্রতিকৃতি। এবারের বৈশাখে মুছে যাবে গ্লানি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে বরণ করে নেবে নতুন বছরকে, এমনটাই প্রত্যাশা সকলের।
সাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। এবছর পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার সচিবালয়ে তিনি বলেন, এপ্রিলের এই সময় যেটা পাওয়া যায় সেটা জাটকা, ইলিশ নয়। এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। তো সেই হিসেবে জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। গতকালের পর আজ ফের মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন সামান্য বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ 8 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,196 পয়েন্টে। তবে সূচক কমলেও গত কার্যদিবসের মতো আজও লেনদেন সামান্য বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 150টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 0.79 পয়েন্ট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ধ্বংসলীলা অব্যাহত রেখে আজ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজা পরিস্থিতি ছাড়াও তেল আবিবের উপর আরোপ করা মার্কিন শুল্ক, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রোববার রাতে স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছান বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ছাড়ার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। মাত্র 2 মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। এবার জানাবো খেলার সংবাদ। গত 20 দিনে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে 490 শিশু, আর সবশেষ 18 মাসে 50,000 ফিলিস্তিনি। আগ্রাসনে নিহত হয়েছেন ফিলিস্তিনিদের অনেক ক্রীড়াবিদও। সেই প্রতিবাদে গোটা দেশে পালন করা হয় কর্মবিরতি আর বিক্ষোভ সমাবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা। হামজা জামালরাও দাঁড়িয়েছেন গাজাবাসীর পাশে। ক্রীড়াপ্রেমীদের টাইমলাইন জুড়ে ফিলিস্তিনের পতাকা। দেশজুড়ে ফিলিস্তিনের জন্য এক হয়েছে সকল শ্রেণীর মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার দেশের ক্রীড়াপ্রেমীরাও। তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন দেশের ক্রিকেটার, ফুটবলাররা। ক্রীড়াপ্রেমীদের টাইমলাইনে একটা ছবি খুবই কমন, সেল্টিকের ফুটবল সমর্থক গোষ্ঠী গ্রিন ব্রিগেডের। 2023 সালের চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের সময় সেল্টিক পার্ক স্টেডিয়ামের উত্তর দিকে ফিলিস্তিনের পতাকার জনসমুদ্র তৈরি হয়। উয়েফার জরিমানা, ক্লাবের নিষেধাজ্ঞা, কোনো কিছুর তোয়াক্কা না করে বছরের পর বছর ফিলিস্তিনের মানুষের ওপর অমানবিক বর্বরতা ও নিপীড়নের নিন্দা জানিয়ে আসছে সেল্টিকের কট্টর সমর্থকরা। ফেব্রুয়ারিতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচেও ইসরায়েলকে লাল কার্ড দেখাও শিরোনামের টিফো নিয়ে হাজির হয়েছিল গ্রিন ব্রিগেড। গাজার মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশে পিছিয়ে নেই দেশের ফুটবলাররাও। হামজা চৌধুরী তো সেই 2021 সালে এফএ কাপ জিতে উদযাপনেই গায়ে জড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা। অধিনায়ক জামাল ভুঁইয়াও ফিলিস্তিনকে বুকে ধারণ করেন। ফেসবুকে শেয়ার করেছেন ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ছবি। গাজাবাসীর সঙ্গে আছেন 2 নারী ফুটবলার প্রীতি সানজিদাও।
সবাই ফিলিস্তিনকে সমর্থন জানাবে আর দেশের তারকা ক্রিকেটাররা বাদ যাবে। তা কি হয়? মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর নুরুল হাসান সোহানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফিলিস্তিনের জন্য প্রার্থনা আর সহমর্মিতার বাণী। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। সৃষ্টিকর্তার কাছে ফিলিস্তিনের মানুষের মুক্তি কামনা করেছেন ক্রীড়াঙ্গনের সবাই। তৌসিফুল হাসান, নিউজ 24। ফিল্ডিং কোচ নিয়োগ দিল বিসিবি। 2027 বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মাতানো জেমস প্যামেন্ট। জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় দলের সাথে যোগ দিবেন এই কিউই। এর আগে ইউএসএ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট। নিউজিল্যান্ডে এ দল ও অনূর্ধ্ব 19 দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে প্যামেন্টের। 56 বছর বয়সী প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে হলেও তিনি খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে। এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।